আলোচনাটাকে শুধু গণভোটের ভেতরে সীমাবদ্ধ না রেখে আমি একটু পেছনে যাইতেই হবে। তার কারণটা হলো গণ অভ্যুত্থান যখন হয় এটা তো আমাদের একদম চোখের সামনে, আমরাও তো সেইটারই অংশ। কিন্তু হওয়ার পর থেকে দেখলাম অনেক জায়গায় প্র্যাকটিক্যালিটিটাকে ইগনোর করে অনেক তাত্ত্বিক ক্যাচালে জড়ানো হয়েছে বারবার করে। এটা কি বিপ্লব নাকি গণ অভ্যুত্থান, এইটা কি 106 বৈধ কি অবৈধ, কি অমক কি তমক, এইটা করতে করতে এমন একটা সংকটটা তৈরি হয়েছে যে সংকটটা প্র্যাকটিক্যালি আসার কথা ছিল না, কিন্তু জোর করে অনেক ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে। আপনি দেখবেন আরো কয়েকটা গিট্টু লাগানো হয়ে গেছে ইন দ্য মিন টাইম, যে ব্যাপারগুলো নিয়ে এই মুহূর্তে কথা বললে অনেকেই মনে করবে আরে এটা কোনো সংকটই না। ইয়েস, আমরা যখন ওই প্রেজেন্ট সময়ে বাস করি তখন ওই ঘটনার কনটেক্সটটা বড় মনে হয় না। বড় মনে হয় না জন্যই প্রত্যেকটা জিনিস অ্যাজ পার দ্য কনস্টিটিউশন আর্টিকেল 93 আপনি প্রেসিডেন্ট কি করতে পারে, অধ্যাদেশ জারি করতে পারে, অর্ডিন্যান্স জারি করতে পারে। কিন্তু আপনি এই মুহূর্তে এসে আবার বলছেন যে জনগণের পরম অভিপ্রায়ের জন্য সে কি করতে পারে, সে অর্ডার জারি করে ফেললো। সেই ব্যাপারটা কি সুপ্রা কনস্টিটিউশনাল কোনো বডি কিনা? মাই কোশ্চেন ইজ দ্যাট তাহলে অন্যান্য যে অধ্যাদেশগুলো ছিল সেটার স্ট্যাটাসটা কি হবে? মানে আপনি একই লেভেলে দাঁড়িয়ে আপনি দুইটা কাজই করে ফেললেন, কিন্তু এই মুহূর্তে তো কেউ এই প্রশ্নটা করছে না। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই ব্যাখ্যা করতে হয় কি আমি যে আজকে কাজটা করছি এটা 15 বছর পরে, 20 বছর পরে, 25 বছর পরে মানুষ এটার পারসেপশনটা কিভাবে নিবে বা কিভাবে ডেভেলপটা করবে। মানে আপনি না ঘরকা না ঘাটকা এই ধরনের একটা পরিবেশ যখন তৈরি হচ্ছে, কিছু কিছু জায়গায় আপনি এক্সট্রাঅর্ডিনারি টাইমের জন্য ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে করতে পারেন, কিন্তু তার পরবর্তীতে আপনি যদি এমন অনেক কিছু করেন এই লুপহোলগুলো রেখে যান, হয়তো এখন কেউ প্রশ্ন তুলছেন, একটা না একটা পর্যায়ে গিয়ে মানুষ কিন্তু প্রশ্ন তুলতেই পারে। আবার কনস্টিটিউশনাল ইস্যুর কথা যেটা বলি, আপনি ওই যে সালাউদ্দিন সাহেবকে যেভাবে কোট করলেন ওইটাও একটা চমৎকার একটা উদ্ধৃতি ছিল। অনেকে কি ওই আংশিকটাই ধরে নিয়ে কথাটা বলছে। ব্যাপারটা হলো আপনার এই প্রক্রিয়ার যে অংশটা আপনি চিন্তা করেন তো, কনস্টিটিউশনকে যদি চেঞ্জ করতে হয়, কোনো কিছু যদি করতে হয়, গণভোটের মাধ্যমে প্রক্রিয়াটা আপনি ওপেন করলেন, রাইট? ওপেনটা করার পরে পার্লামেন্টে যাবে না, পার্লামেন্টে যাওয়ার পরে প্রত্যেকটা বিল নিয়ে আলাপ আলোচনা হবে না, হওয়ার পরে তারপরে অ্যাপ্রুভালটা আলটিমেটলি ওই জায়গা থেকেই নিতে হবে। ইনফ্যাক্ট গণভোটের যে ইস্যুটা আছে, 4টা প্রশ্ন যেটা আছে, লেটস সে আপনি চিন্তা করেন তো 4টার ভেতরে কেউ 2টাতে রাজি আছে, কেউ 2টাতে রাজি নাই, তার স্ট্যান্ড কি হবে? কিন্তু ভোট তো শুধু হ্যাঁ না আছে, অর্ধেকে হ্যাঁ অর্ধেকে না, তো কোনো অপশনটা নাই। সো আবার অনেক জায়গায় আছে দেখবেন যে কনস্টিটিউশন একটা অ্যামেন্ড করা হইলো বা নতুন কনস্টিটিউশন বানানো হলো, এটাই অনেক কিছু কথাবার্তা বলাই যায়, কিন্তু প্র্যাকটিক্যালিটিটা কি জানেন? পৃথিবীর অনেক দেশে পার্লামেন্টে আগে বা গণপরিষদে যখন কনস্টিটিউশনটা পাস করা হয়ে যায়, তারা পাস করার পরে তারপর এটা গণভোটে দেওয়া হয়। কিন্তু দেখবেন এই যে অনেক অ্যামেন্ডমেন্ট আমরা কিন্তু ঠিক উল্টা কাজটা করছি। ঠিক আছে, উল্টা কাজটা করার পেছনেও কিছুটা যৌক্তিকতা দেখানোর জায়গাটা আছে, প্রত্যেকেরই কিছু কিছু জায়গায় আর্গুমেন্ট আছে। আসলে এই টাইপ ভোলাটাইল অবস্থায় এই টাইপ আর্গুমেন্টটা ডেভেলপ করাটাই স্বাভাবিক। দেখেন জনগণের পরম অভিপ্রায় নিয়ে যদি আপনি অনেক কিছু করেন, তাহলে এমন অনেক জায়গা আছে জনগণের পরম অভিপ্রায় বাদ দিয়ে আপনি অ্যাজ পার ল অ্যাজ পার কনস্টিটিউশন আপনি হেঁটেছেন। হাঁটার পরে তাহলে এতগুলো দিন কি করলেন? এখন অনেকগুলো জায়গা যেটা আছে গণভোটের যে ব্যাপারটা আমার কাছে মনে হয় যে এইটা হইতে পারে, কিন্তু এইটাকে অযথা কমপ্লেক্স বানানো হয়েছে, মানুষের বোধগম্যতার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আবার এমন অনেক কাজ করা হয়েছে যে একই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি এমন ভস্কট পাকিয়েছেন যেটা আসলে ভবিষ্যতে অনেক জায়গায় প্রশ্ন তোলার জায়গা। আসলে আমি